শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব এসএসসি 24-এর গণিত সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতির যে এমসিকিউ গুলো আছে ওগুলা। তো এখন ব্যবহারিক জ্যামিতির যে এমসিকিউ গুলো আছে আমি মোটামুটি 9টা এমসিকিউ কে সিলেক্ট করছি এই অধ্যায় থেকে। এবার আশা করি যে 9টা টপিকসের মধ্য থেকেই তোমরা এবার বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসবে ওগুলা কমন পাবা। তো মোটামুটি যে প্রথম যে 5টা এমসিকিউ 6টা এমসিকিউ এগুলা কিন্তু তোমাদের মুখস্থের মধ্যে, মানে তোমাদের এগুলা মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে তুমি এটা কমন পাই যাবা যদি এখান থেকে চলে আসে। যেমন প্রথম এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, এটা যে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি উপাত্ত প্রয়োজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একটা নির্দিষ্ট যদি প্রশ্ন থাকবে এই কথাটা যে নির্দিষ্ট চতুর্ভুজ যদি উল্লেখ থাকে তোমার মাথায় নিতে হবে যে 5টি উপাত্ত প্রয়োজন। এখন বলতেছে যে 3টি বাহু দেওয়া আছে, আর কয়টি উপাত্ত থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যাবে। আমরা জানি যে নির্দিষ্ট কথাটা বললেই 5টা লাগে, তো 3টা বাহু আছে আর কয়টা লাগবে? 2টা। তো এটা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবা। এরপরে একটি পরিসীমা বা একটা বাহু, একটা পরিসীমা থাকতে পারে আবার একটা বাহু, কিন্তু যে কোনো কয়টা জিনিস থাকবে? একটা জিনিস থাকলে যেটা অঙ্কন করতে পারবা সেটা হলো বর্গ। এরপরে হচ্ছে পরিসীমা, একটি পরিসীমা অথবা একটি বাহু যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তোমরা যে বিষয়টা অঙ্কন একটি পরিসীমা একটি বাহু থাকবে, হয় পরিসীমা থাকবে না হয় বাহু থাকবে, এবং তার সঙ্গে অবশ্যই একটা কি থাকতে হবে? কোণ। তো দুইটা জিনিস যদি থাকে তাহলে অবশ্যই কি অঙ্কন করতে পারবা? রম্বস অঙ্কন করতে পারবা। এটা আসে প্রায় পরীক্ষায় আসে, এটা মোটামুটি বলা যায় যে এটা 90% ইম্পর্টেন্ট। এটা তোমরা নিতে পারো যে 50-50 নিতে পারো এটাকে, এটা 50-50। এরপরে দুইটি বাহু থাকলে আয়ত অঙ্কন করা যাবে। দুইটা বাহু থাকলে কি অঙ্কন করা যাবে? আয়ত। এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাদের মনে রাখার মতো। এরপর 3টি যদি উপাত্ত দেওয়া থাকে তাহলে সামান্তরিক অঙ্কন করা যাবে। 3টি উপাত্ত থাকলে তুমি সামান্তরিক অঙ্কন করতে পারবা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং তোমার বহুপদীতে আসতে পারে যে ত্রিভুজ অঙ্কনের জন্য কি কি বিষয় থাকলে একটা ত্রিভুজ আঁকা যায়। যেমন হচ্ছে 3টা বাহু থাকলে তুমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবা, অথবা যদি 2টা বাহু একটা কোণ থাকে তাও তুমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবা, অথবা 2টি কোণ এবং একটি বাহু থাকলেও একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে এই বিষয়টা তুমি মাথায় রাখবা। এরপরে এখানে 7 নম্বরের যে আমাদের এমসিকিউটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে। তো এরকম যদি প্রশ্ন থাকে যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে, আর এখানে দেখো ত্রিভুজের কিন্তু 3টা করে বাহুর মান দেওয়া আছে, এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে প্রথম দুইটা যোগ করবা। যেমন এই যে প্রথম 2টা যোগ করো, তাহলে 5 প্লাস হচ্ছে 6, 5-6 যোগ করলে 11, আর পরেরটা কত হচ্ছে? 18। হবে না, প্রথম 2টা যোগ করে অবশ্যই তৃতীয় বাহু হচ্ছে বড় হইতে হবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি ওর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা হইতেই হবে, না হলে ওই ক্ষেত্রে কোনোভাবেই ত্রিভুজ আঁকা যাবে না। তারপরে 2 নম্বরটা যোগ করো, তো 6 আর 7 যোগ করলে কত হচ্ছে? 13। এখানে হচ্ছে 19। এটা তো হবে না, কেননা প্রথম 2টা যোগ করে তৃতীয়টা হচ্ছে বড় হইতে হবে, তৃতীয়টা 19 আর এই 2টা যোগ করে আসছে 13, তাহলে এটা তো সম্ভব না। গ নম্বরে দেখো 7 এবং 8 যোগ করে কত হচ্ছে আমাদের? 15, আর এটা কত থাকতেছে? 17। এটা তো হবে না, তাহলে এখন আমরা 9 আর 6 যোগ করে আসতেছে আমাদের প্রায় 15, আর তৃতীয়টা হলো 13। তাহলে দেখো প্রথম 2টা যোগ করে বা যে কোনো 2টা বাহু যোগ করে কিন্তু আমাদের আসছে 15, আর তৃতীয় বাহু হচ্ছে আমাদের 13, অর্থাৎ এটা আমাদের বড় হইলো। তাহলে এক্ষেত্রেই তুমি ত্রিভুজটি অঙ্কন করতে পারবা। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এরপরে তোমার 8 নাম্বার হচ্ছে যে একই প্রশ্ন, এটাও তো ত্রিভুজ অঙ্কন করা যায়, এটা তো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে বা যায়, কিন্তু এখানে পার্থক্য শুধু এখানে সমকোণী ত্রিভুজ, ওটাতে শুধু ছিল ত্রিভুজ আর এটাতে হইলো সমকোণী ত্রিভুজ। সমকোণী কথাটা বললে এটা অনেক সহজ, যে প্রথম 2টার উপরে তুমি স্কয়ার করবা, অর্থাৎ 2 এর উপরে স্কয়ার করো, 2 এর উপরে স্কয়ার করলে 4, আবার 3 এর উপরে স্কয়ার করো, 3 এর উপরে স্কয়ার করলে 9 আর এটা যোগ করলে কত আসতেছে? 13, আর তৃতীয়টার উপরে স্কয়ার করে, অর্থাৎ 6 এর উপরে স্কয়ার করে, 6 এর উপরে স্কয়ার করলে আসতেছে 36। তাহলে যখনই তোমাকে বলবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে কোন ক্ষেত্রে, তোমার যেটা করতে হবে প্রথম 2টার উপরে স্কয়ার করে যোগ করে যত আসবে তৃতীয়টার উপরে স্কয়ার করে যেন তত আসে। এটা কি সমান হয়েছে? না, সমান না, তার মানে এটার ক্ষেত্রে হবে না। এরপরে খ নম্বরে চলে যাবা। এটা ক নম্বরটা হইলো
এরপরে খ নাম্বারটা এখানে একটু দেই। খ নাম্বারে বলছে যে 3, তাই 3 এর উপর স্কয়ার, আবার 4 আছে 4 এর উপর স্কয়ার সমান সমান তৃতীয়টার উপর স্কয়ার করে অবশ্যই সমান হইতে হবে। তো 3 এর উপর স্কয়ার করে 9, 4 এর উপর স্কয়ার করলে 16, আর এদিকে আসতেছে 25। এখানে তোমার 9 প্লাস 16 করলে আসতেছে কত? 25, আর এইদিকে কত? 25। তাহলে দেখো এই যে দুইটা সমান হয়ে গেছে, তার মানে এইটাতেই তুমি ত্রিভুজটি অঙ্কন করতে পারবা। তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথম দুইটির উপর স্কয়ার করে যত আসবে, যোগ করে যত হবে, তৃতীয়টার উপর স্কয়ার করে ঠিক তত হইতে হবে। এরপরে তোমাদের নবম যে এমসিকিউটা আছে ওদের জন্য ইম্পর্টেন্ট, চলে আসো। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ একটি 50 ডিগ্রি হলে অপরটি কত? এখন এখানে কথা হচ্ছে যে সমকোণী, সমকোণী কথাটা বলতেছে মানে একটা কোণ 90 ডিগ্রিও নিয়ে নিছে। আর ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180-র মধ্যে 90 সমকোণী হওয়ার কারণে চলে যাচ্ছে, তাহলে বাকি থাকবে তোমার কত? 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রির মধ্যে একটা কোণ ফির আবার কত ডিগ্রি হচ্ছে? 50 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে আরো একটা কোণ যদি 50 ডিগ্রি বাদ যায়, তাহলে আমাদের এখানে থাকতেছে কত? 40 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? এই এমসিকিউটি এবার আসতে পারে, মানে আসার সম্ভাবনা খুব বেশি, প্রায় 90%। তো তোমরা যদি সপ্তম অধ্যায় থেকে কেউ ভালো করতে চাও এমসিকিউতে, এখান থেকে দুই একটা এমসিকিউ চলে আসে তোমাদের বোর্ড পরীক্ষায়। তো মোটামুটি তোমাদের এই 9টা এমসিকিউ খুব ভালো করে দেখতে হবে। এবং এটা ছাড়াও এখানে একটা জিনিস আমি তুলি নাই, বা তোমরা একটু দেখে নিবা বই থেকে, সেটা হলো এই ত্রিভুজের সঙ্গে, অতটা ইম্পর্টেন্ট না, তারপরে তোমরা দেখে নিতে পারো চতুর্ভুজ কি কি দেওয়া থাকলে অঙ্কন করা যায়, কি কি থাকলে। এই জিনিসটা দেখলে আমার মনে হয় যে তোমাদের একদম 100% এখান থেকে 100% সম্ভাবনা আছে তোমরা কমন পাবা। তাহলে সপ্তম অধ্যায়ে তোমরা ভালো করে দেখো, নোট করবা, বারবার প্র্যাকটিস করবা, কেননা প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আজকে এ পর্যন্তই। আমরা এরপরে ভিডিওতে হয়তো অষ্টম অধ্যায়ে এমসিকিউ নিয়ে আলোচনা করবো।